ডিজিটাল পাবলিশ চ্যানেলে আপনাকে স্বাগত। যারা SBI জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস পদে ফর্ম ফিল আপ করেছিলে, যার অ্যাডভার্টিজমেন্ট নাম্বার হলো CRPD/CR/2021-22/09, তাদের জন্য ইংলিশের ওপর একটা মক টেস্টের সেট দেওয়া হলো, যাতে এক্সাম হলে দ্রুত অ্যান্সার করা যায়। চলুন বেশি কথা না বলে টপিক্সের ওপর আসা যাক। তো প্রথমেই ইংলিশের একটা প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজের উপর 1 থেকে 10টি কোশ্চেন আছে, যার অ্যান্সার করতে হবে। তো প্রথমে প্যাসেজটিকে ভালো করে পড়ে নিতে হবে। তো আমি খুব শর্টলি এক্সপ্লেন করে প্যাসেজটি পড়ছি। প্রথম, ইট ইজ এ গ্রিম ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনোলেজ দ্যাট ইন্ডিয়ান সোসাইটি অল টু অফেন। এটা ভয়ানক সত্যি কথা যে ভারতীয় সমাজ সম্পর্কে যেটা প্রায় ঘটে থাকে। ডাজ নট ওয়ান্ট ইটস গার্ল চিলড্রেন, যারা কন্যা সন্তান চায় না। ইট শোজ আপ ইন কাস্টমস অ্যান্ড রিচুয়ালস, এটা একটা প্রচলিত প্রথায় দাঁড়িয়েছে। ইন দি ডেপ্রিভিয়েশন অফ ওমেন অ্যান্ড বিলিভস অ্যাবাউট দেয়ার ইনফিরিয়রিটি অ্যান্ড দ্য বার্ডেন দে ইম্পোজ। মহিলাদের এই বঞ্চনা সম্পর্কে সত্য এবং তাদের ভয়ানকভাবে আরোপিত করা হয়েছে বোঝা হিসাবে। ফর ম্যানি ওমেন ইট ইজ সো সেলফ এভিডেন্ট অ্যাজ টু বি ইনভিজিবল। অনেক মহিলাই যার নিজের সাক্ষী থাকে কিন্তু যেটা অদৃশ্যমান থাকে। বাট ডেটা ক্যান মেক ডিসক্রিমিনেশন ভিজিবল, কিন্তু তথ্য দেখা যায় বৈষম্যমূলকভাবে। সো হাউ মাচ ডু উই লাভ আওয়ার ডটার, তো আমরা কতটা ভালোবাসি আমাদের কন্যা সন্তানদের। দ্য ইকোনমিক সার্ভে হ্যাজ এ সোভেরিন অ্যান্সার। ইকোনমিক সার্ভে একটা ভয়ানক উত্তর দিয়েছে বা অ্যান্সার জানা যায়, গুরুতর অ্যান্সার জানা যায়। দেয়ার আর ওভার 21 মিলিয়ন আনওয়ান্টেড গার্লস ইন ইন্ডিয়া, যেখানে ভারতে 21 মিলিয়ন অচাওয়া মেয়ে আছে। ফিমেলস বিটুইন দ্য এজ অফ 0 অ্যান্ড 25 হু ওয়ার বর্ন বিকজ দেয়ার প্যারেন্টস ওয়ান্টেড ইট সন, যারা এমন মহিলা 0 থেকে 25 বছর বয়স পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে কারণ তাদের পিতামাতা চেয়েছিল একটা কন্যা সন্তান, বাট হ্যাড এ ডটার ইনস্টেড, কিন্তু তার বদলে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ইট সেজ, এটা বলে যে দিস ইজ দ্য ফার্স্ট সাচ এস্টিমেট অফ এন্ডেমিক ডিসক্রিমিনেশন রেজাল্টিং ফ্রম এ স্ট্রং, এটা প্রথম অনুমান করা হয়েছে যে বৈষম্যমূলক ফলাফল স্ট্রং সন প্রিফারেন্স, মানে খুব শক্তপোক্ত, মানে গভীরভাবে আগ্রহ করেছিল একটা পুত্র সন্তানের জন্য। হুইচ সার্ভে রিফার্স টু অ্যাজ মেটা প্রিফারেন্স, আর যেই সার্ভেকে উল্লেখ করা হয় মেটা প্রিফারেন্স হিসাবে। ওয়াইল দ্য ফলিং সেক্স রেশিও অফ বার্থ হ্যাজ ইন্ডিকেট দ্য ওয়াইড প্রিফারেন্স অফ সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন অফ দি ফিমেল ফিউটাস। তো এই কারণের জন্য লিঙ্গানুপাত অনেকটাই কী করেছে নির্দেশ করে, যেখানে ভ্রূণ অবস্থায় লিঙ্গ নির্ধারণ করে তার অ্যাবর্শন করিয়ে দেওয়া হয়। The figure was arrived at after an analysis the sex ratio of the child last which is heavily male skewed, আর এই আকারটা ধারণ করেছে লিঙ্গানুপাতের শেষ চাওয়া একটা পুত্র সন্তান। দ্যাট ইজ টু সে, যেটা বলে ইট রিভিলস দ্যাট ইন্ডিয়ান ফ্যামিলিজ ডু নট স্টপ হ্যাভিং চিলড্রেন, দে আফটার হ্যাভ এ গার্ল had a girl they keep trying for a son till one is born। তো তাদের একটা কন্যা সন্তান থাকা সত্ত্বেও তারা চেষ্টা চালিয়ে যায় একটা পুত্র সন্তানের জন্য। তারা ততক্ষণ থামে না যতক্ষণ সন্তান নেওয়া থামে না যতক্ষণ তাদের একটা পুত্র সন্তান হচ্ছে। ইন 1990 ইকোনমিক্স অমর্ত্য সেন হ্যাড ফর্মুলেটেড দ্য কনসেপ্ট অফ মিসিং ওমেন। তো 1990 সালে অমর্ত্য সেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন একটা ধারণা দিয়েছে যে মিসিং ওমেন সম্পর্কে। ফিমেল হু হ্যাড বিন ব্রন অ্যাবিউজ টেকনোলজি এনাবেল ফিউটিসাইড অ্যাট এ মাস স্কেল। কিছু মহিলা আছে জন্মানোর কথা ছিল, কিন্তু টেকনোলজি এনাবেল ওই টেকনোলজির উন্নত হওয়ার কারণে ভ্রূণ অবস্থায় লিঙ্গ নির্ধারণ করার ফলে অ্যাবর্শন করে দেওয়া হয়। এর জন্য কিছু মহিলা জন্মগ্রহণই করেনি, তাদের অমর্ত্য সেন মিসিং ওমেন বলে আখ্যা দিয়েছে। ইন ইন্ডিয়া দ্যাট নাম্বার ওয়াজ ক্লোজ টু 40 মিলিয়ন ইন 1990, আর এই সংখ্যা ভারতে প্রায় 40 মিলিয়ন
1990 সালে। ইন 2014 ইট স্ট্যান্ড অ্যাট এ শেমফুল 63 মিলিয়ন। আর এই সংখ্যাটা 2014 সালে লজ্জাপূর্ণভাবে 63 মিলিয়ন এ দাঁড়িয়েছে। দিস নিউ এস্টিমেট, এই নতুন অনুমান, হুইচ ইজ বেসড অন দ্য ওয়ার্ক অফ ডেভেলপমেন্ট, যেটা তৈরি করা হয়েছে উন্নততর কাজের, ঠিক আছে, ইকোনমিক্স সীমা জয়াচন্দ্রন, যেটা অর্থনীতিবিদ সীমা জয়াচন্দ্রন এই সার্ভেটা করেছে। অফার এ গ্লিমসেস ইন্টু দ্য লিভস অফ দুস ওম্যান হু আর নট কিল ইন দি ওম্যান। তাদেরকে একটা সুযোগের আভাস দেওয়া হয়েছে যাদের ভ্রূণ অবস্থায় ওই সব মহিলাদের না হত্যা করা হয়। হোয়াট ডাজ দিস ফিগার সে অ্যাবাউট দেম? এই আকারটা কি বলছে? দ্যাট গিভেন এ বাস্কেট, যেটা দেওয়া হয়েছে একটা ঝুড়ি, অফ লিমিটেড রিসোর্স ইন এ ফ্যামিলি, যাদের ফ্যামিলিতে উৎসর খুব কম, লাইকলি ইকোনমিক্যালি অ্যান্ড নিউট্রিশনি এগুলো। এ গার্ল উইল অলওয়েজ গেট লেস, তখন ওই মেয়েটা ওই একটা মেয়ে খুব কম পাবে। ফ্রম নিউট্রিশন টু এডুকেশন, পুষ্টি থেকে শিক্ষা, টু অপরচুনিটিস, এবং সুযোগেও। অ্যাজ দ্য সার্ভে নোটস, এবং ওই সার্ভেতে নোটস করা হয়েছে ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজে, অ্যান্ড দিস গোজ বিয়ন্ড গভর্নমেন্ট টু সিভিল সোসাইটি। আর এটা গভর্নমেন্ট কী করেছে, ওটাকে সিভিল সোসাইটিতে নিয়ে গেছে। কমিউনিটিস অ্যান্ড হাউসহোল্ড নিডস টু রিফ্লেক্ট অন দি সন প্রিফারেন্স, প্রয়োজন যে বোঝানোর পুত্র সন্তানের যে আকাঙ্ক্ষা, ওয়ার দ্য ডেভেলপমেন্ট ইজ নট প্রুভিং টু বি অ্যান অ্যান্টিটিউড। আর এই উন্নততর প্রুভিং হবে না টু বি অ্যান অ্যান্টিটিউড দিয়ে। দ্য ওর্স্ট স্কিউ ইন দি SRLC, ফর ইনস্ট্যান্স, ইজ ইন হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব, সাম অফ দ্য রিচেস্ট স্টেট ইন দি কান্ট্রি। আর এই SRLC, এই ধারণাটা, ঠিক আছে, পাঞ্জাব এবং হরিয়ানাতে ভয়ঙ্কর অবস্থা, এই ধনীতম রাজ্যে। নেভারদিলেস, তবুও দ্য ফিগার এ সোভারিং কোয়ান্টিফিকেশন অফ দ্য জেন্ডার ইকুয়ালিটি ইন দ্য কান্ট্রি ইজ এ ওয়েলকাম এডিশন টু দ্য সার্ভে। তবু এই আকারটা গুরুতরভাবে এই জেন্ডার ইকুয়ালিটিতে আঘাত হানবে দেশের, অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডিশন টু দ্য সার্ভে। আর এই সার্ভেতে স্বাগত জানানো হয়েছে, এই সার্ভেকে স্বাগত জানানো হয়েছে। তো প্রথম কোশ্চেন দিকে আসা যাক। তো প্যাসেজটা পরে আমরা এইটুকুই বুঝতে পারলাম যে ভারতের মহিলাদের অবস্থা কেমন এবং তাদের পরবর্তীতে কী করণীয়, তার একটা সার্ভের মাধ্যমে এটা করা জানানো হয়েছে, সবার সামনে আনা হয়েছে, সমাজের রিয়েলিটিটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো প্রথম কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ইকোনমি সার্ভে টেল অ্যাবাউট দ্য কন্ডিশন অফ গার্লস ইন আওয়ার কান্ট্রি? তো প্রথম কোশ্চেনই বলে দিয়েছে যে আমাদের দেশে মহিলাদের অবস্থান কেমন, এই সার্ভের মাধ্যমে কী বলেছে। তো আমি এখানে শুধু কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা পড়ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানের অ্যান্সারটা হবে, দেখো এটা প্রথম দিকে, প্যাসেজের প্রথম দিকে এই প্যাসেজটা ছিল, এই লাইনটা ছিল, দেয়ার আর ওভার 21 মিলিয়ন আনওয়ান্টেড গার্লস ইন ইন্ডিয়া, ফিমেলস বিটুইন দ্য এজ অফ 0 and 25 who were born because their parents wanted a son but had a daughter instead. তো এটাই তো কন্ডিশন বর্তমানে ভারতে মহিলাদের। তো সিক্সথ কোশ্চেন বলছে, হোয়াট ডাজ দ্য ফলিং সেক্স রেশিও অ্যাট বার্থ ইন্ডিকেট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? এই প্যাসেজ সম্পর্কে যে লিঙ্গানুপাত পতন হচ্ছে তা কী নির্দেশ করে? ইন্ডিয়ান সোসাইটি নিডস টু স্টপ থিঙ্কিং অন দ্য সন প্রিফারেন্স। এটার অ্যান্সারটা সঠিকভাবে ম্যাচ করে যে ভারতীয় সমাজে চিন্তাভাবনা করা প্রয়োজন যে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, এটা বন্ধ করা প্রয়োজন, এটাই নির্দেশ করে। কারণ এই কারণের জন্যই আমাদের ভারতে লিঙ্গানুপাত পতন হয়ে যাচ্ছে। তারপর নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ডেফিনেটলি ট্রু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? এই প্যাসেজ সম্পর্কে কোনটা একদম সঠিক? Given a basket of limited resource in a family, a girl will always get less, from nutrition to education to opportunities. এটা একদম সঠিক এই স্টেটমেন্ট সম্পর্কে। আর নিচের যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে এটা সঠিক নয়। না, ফার্স্ট নম্বর এ,
এই স্টেটমেন্টটাই প্যাসেজে বলা আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ক্যান বি এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। তো এই প্যাসেজটা আমরা পড়লাম, এটা একদম উপযুক্ত একটা টাইটেল কী হতে পারে? তো অ্যান্সার এটা হতে পারে গার্ল, চাইল্ড অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস। কারণ মেইনলি এটা এক গার্লদের কন্ডিশন এর ওপর ভিত্তি করে বলা আছে, তাই এই টাইটেলটা এখানে এটা সুইটেবল হয়। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য অপশান হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইম্পোজ। তো ইম্পোজ যে ওয়ার্ডটা তার কাছাকাছি মানে কী আছে? তো নিচে অপশানে প্রথমটাই, ইম্পোজ মানে আরোপিত করা, আর ইনফ্লিক্ট মানে আরোপিতও করা হতে পারে, বা প্রভাব, ইনফ্লিক্ট প্রভাব বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য অপশান হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডেপ্রিভিয়েশন। তো ডেপ্রিভিয়েশন যে ওয়ার্ডটা, এর নিয়ারেস্ট মিনিং কী হতে পারে নিচের অপশান সম্পর্কে? ডেপ্রিভিয়েশন মানে আমরা জানি যে বঞ্চনা। তো এখানে আমরা কাছাকাছি মানে বঞ্চনা মানে প্লেন্টি মানে প্রচুর, অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য, লস মানে বঞ্চনা, এটার ক্ষেত্রে পারফেক্ট হয়। আর ইন্ট্রোডিউসড এটা মানে ভূমিকার এক্সেস, অতিরিক্ত, এগুলো একটাও খাটে না, শুধু লসটা কাছাকাছি মিনিংয়ের মধ্যে পড়ে যায়। তারপরে নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য অপশান হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড স্কিউ। তো স্কিউ এর বিপরীত ওয়ার্ড কী আছে? তাহলে স্কিউ মানে আমরা জানি বেঠিক, মানে ঠিক নয় যেটা, তাহলে অপোজিট, তাহলে ঠিক হবে, কারেক্ট, এটাই আনসার। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য অপশান হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড প্রিভেলেন্স। তো প্রিভেলেন্সের বিপরীত অর্থ কী হবে? তো প্রিভেলেন্স মানে আমরা জানি ব্যাপকতা, এর বিপরীত হবে আনকমন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ ডেটা ডিড দ্য কনসেপ্ট অফ মিসিং ওম্যান ফর্মুলেটেড বাই ইকোনমিক্সট অমর্ত্য সেন ডেপিক্ট। তো মিসিং ওম্যান সম্পর্কে অমর্ত্য সেন যে ধারণা দিয়েছে সেটা কি কী ধরনের ডেটা ধারণা দেয়, মানে কী ধরনের তথ্যের ধারণা দেয় মিসিং ওম্যান? এটা বলে যে ইট রিলিজ ডেটা রিগার্ডিং ফিমেলস হু হ্যাড নট বিন ব্রন বিকজ টেকনোলজি এনাবেল ফিটুসাইড অ্যাট এ মাস স্কেল। তো অমর্ত্য সেন যে মিসিং ওম্যান সম্পর্কে বলেছে, এটা সঠিক অ্যান্সারটা হবে যে টেকনোলজি ডেভেলপ করার জন্য ভ্রূণ অবস্থায় ভ্রূণ হত্যা করা হয়, ফলে সে যেসব মহিলার জন্মানোর কথা ছিল সেসব মহিলা জন্মায় না। তাই এখানে অমর্ত্য সেন ওই সব মহিলাদের মিসিং ওম্যান বলে ধারণা দিয়েছে। এটা প্যাসেজে বলে দিয়েছিলাম, তবুও একটু বলে দিলাম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ডেফিনেটলি ফলস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এই প্যাসেজ সম্পর্কে কোন স্টেটমেন্টটা একদম ভুল? তো আমি ডাইরেক্টলি অ্যান্সারে যাচ্ছি, সি, ইট ইজ অ্যান অ্যাকনোলেজ ট্রুথ দ্যাট ইন্ডিয়ান সোসাইটি ওয়ান্টস ইটস গার্ল চিলড্রেন। তো এইখানে কি প্যাসেজে বলা আছে যে ভারতীয় সমাজ কন্যা সন্তানদের চায়, মানে কন্যা সন্তান জন্মায় পরিবারে, এটা কি চায়? এটা প্যাসেজে বলা নেই, তার মানে এইটাই ভুল। নেক্সট কোশ্চেন বলেছে 11 থেকে 15 এর মধ্যে এরর কারেকশন করতে হবে। কোনটা ভুল আছে সেটা ঠিক, সেইটাকে টিক মার্ক দিতে হবে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে নাম্বার 5 নিতে হবে, যেটা নো এরর। তো প্রথম কোশ্চেনটা আমি বলছি, ইন্ডিয়া শুড বি ওয়ারি অফ বিন ড্রন টু টাইটলি ইন্টু দ্য ইউএস সিকিউরিটি এমব্রেস। তো এটার মধ্যে ভালো করে আমি একটু বলে দিই, এরর কালেকশন করতে গেলে ভালোভাবে জানতে হবে আপনাকে গ্রামেটিক্যালি জানতে হবে। গ্রামার এর স্পষ্ট ধারণা, সেন্টেন্স কীভাবে গঠন হয়, এটা পরিষ্কার ধারণা রাখা দরকার, না হলে এরর কারেকশন করতে পারবেন না। তো যাই হোক, এখানে দেখো, ইন্ডিয়া শুড বি ওয়ারি অফ বিন, এই সেন্টেন্সটা ভুল হচ্ছে, ওয়ারি অফ বিন, এটাই ভুল। কারণ এই সেন্টেন্সটা পুরোটাই প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু এখানে বিন কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়, বিন প্রেজেন্ট ফর্ম নয়, এটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই বিনটাকে তুলে দিয়ে আমি লিখতে পারি বিং, তাহলেই এই ওয়ার্ডটা সঠিক হবে, মানে সেন্টেন্সটা সঠিক হবে। নেক্সট কোশ্চেন, the big picture presented by the survey is of an economy that is becoming increasing tax compliant. এখানে দেখতে পাচ্ছ যে ভুলটা বিকামিং এর পরে আবার ইনক্রিজিং দিয়েছে, কারণ পরপর এটাও কন্টিনিউয়াসে আছে, কিন্তু পুরো সেন্টেন্সটা ভুল আমি দেখতে পাচ্ছি।
ইনক্রিজিং ট্যাক্স কমপ্লেন্ট, এটাই ভুল। ইনক্রিজিংয়ের বদলে এখানে হবে ইনক্রিজিংলি অ্যাডভার্ব, মানে কন্টিনিউয়াস থেকে এখানে অ্যাডভার্বে নিয়ে গিয়ে সঠিক করতে হবে। যেমন ইনক্রিজিংলি ট্যাক্স কমপ্লেন্ট, এটাই কারেক্ট ফর্ম হবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া নিড এ লট অফ রিফর্মস অ্যান্ড বেটার টেকনোলজি টু রিগেইন ইটস পজিশন। তো এখানে ইন্ডিয়ার একটা মাত্র দেশ, তো ইন্ডিয়া সম্পর্কে বলা হয়েছে ইন্ডিয়ার নিড, এই নিটের পরে মানে নিড ইন্ডিয়া নিড বলেছে, ইন্ডিয়া একটা দেশ বলেছে, তো ইন্ডিয়ার পরে নিট ফর্মা মানে নিট যে ফর্মে আছে এই নিট ফর্মটা বেস ফর্মে বসতে পারে না, এর জন্য নিডের এখানে নিডের পরে এজ, নিডের সাথে এজ যোগ করতে হবে, তাহলে এটা সঠিক হবে, মানে ইন্ডিয়া নিডস এ লট অফ রিফর্মস, এটাই সঠিক ফর্ম। নেক্সট কোশ্চেন, 8 hour shift of the police is move that were long overdue। তো এখানে অ্যান্সারটা হবে এই ওয়ার লং ওভারডিউ, লং ওভারডিউ বলেছে, এখানে ওয়ারটা প্লুরালে হয়ে গেছে, প্লুরাল করা আছে, কিন্তু পুলিশ এখানে সিঙ্গুলারে আছে, তো আমার এটাকে সিঙ্গুলারে নিয়ে যেতে হবে, তাই ওয়ারটার বদলে এখানে হবে ওয়াজ লং ওভারডিউ, এটা কারেক্ট অ্যান্সার। অ্যান ইনক্রিজিং ইনকাম গ্যাপ, তো ইনকাম গ্যাপ ইনক্রিজিং করার জন্য ইজ এ সাইন অফ অ্যান ইকোনমি দ্যাট হ্যাভ ফেইল্ড ইটস সিটিজেন। তো এর মধ্যে আমার রং হলো নাম্বার 3, যেটা অ্যান ইকোনমি দ্যাট হ্যাভ, এখানে হ্যাভ এর বদলে শুধু হবে হ্যাজ, কারণ অ্যান ইকোনমি দ্যাট হ্যাভের বদলে এখানে হবে হ্যাজ, তাহলে সঠিক হবে, এটাই ভুল। নেক্সট 16 থেকে 20 নাম্বার কোশ্চেন, এখানে বলেছে যে সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা আছে ওটা সঠিক, মানে আন্ডারলাইন করার যে ডাকটা ওটা ভুল আছে, ওটাকে সঠিক ফর্মে লিখতে হবে। তো 16 নম্বর কোশ্চেন আমি পড়ছি, উই হ্যাজ রিকোয়েস্টেড এ মিটিং ফর সানডে মর্নিং বাট ওয়ার ডিনাইড অ্যান্ড নাও উই গেট দিস নিউজ। তো এখানে সেন্টেন্সটা কিসে আছে, পাস্টে আছে, কিন্তু উইয়ের পরে এটা হ্যাজটা পাস্ট ফর্ম নয়, তা আমাকে পাস্ট ফর্মে আনতে গেলে উইয়ের পরে হ্যাজের বদলে হ্যাড লিখতে হবে, হ্যাড রিকোয়েস্টেড এ মিটিং। নেক্সট কোয়েশ্চেন, ইট ইজ আনফর্চুনেট দ্যাট দ্য প্রেসিডেন্ট টেক দ্য ডিসিশন ইন সাচ হেস্টি উইদাউট ইভেন গিভিং এ সাচ চান্স টু স্পিক। তো প্রেসিডেন্ট কী করেছে, একটা ডিসিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে, এরকম একটা জঘন্য, আমাদেরকে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে। তো আগে এটা কি ফর্মে আছে দেখতে হবে, টেক দ্য ডিসিশন মানে পাস্টে আছে, সরি প্রেজেন্টে আছে, টেক দ্য ডিসিশন এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো আগে এটাই ভুল তো ভুলটাকে সঠিক করতে গেলে আগে কি প্রেসিডেন্ট ডিসিশন নিয়ে নিয়েছে, তারপরে মানে এই কথাটা বলা হচ্ছে যে আমরা কোনো রকম সুযোগ পাইনি কথা বলার, তাহলে এখন বলছে, তাহলে আমাকে এটাকেও পাস্টে নিয়ে যেতে হবে, তো টেকের বদলে হবে টুক দ্য ডিসিশন। নেক্সট কোশ্চেন, দ্য অথরিটিস ডিসাইড দ্য সাসপেন্ডেড বাস operation as a precautionary measure as protesters continue to block traffic at several places। তো ডিসাইড দ্য সাসপেন্ডেড সিদ্ধান্ত মানে বাস পরিষেবা বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কারণ প্রোটেস্টার্সরা আবার ট্রাফিক ব্লক করে দিয়েছে। তো এখানে ডিসাইড এটা আমার মূল ভার্ব, তো এই মূল ভার্বটাকে আমাকে পাস্টে আনতে হবে, তাহলেই মানে সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে এই সাসপেন্ডেডের যে পাস্ট ফর্ম আছে ওইটা তুলে দিয়ে মানে সাসপেন্ডেডের যে পাস্ট ফর্ম করতে হয় ইডি, তোমরা জানো ইডি, এই ইডিটা ডিসাইডের ইডির সঙ্গে যুক্ত করে দিলেই এটা কারেক্ট ফর্ম হবে, ডিসাইডেড টু সাসপেন্ডেড মানে সিদ্ধান্ত নিয়েছে, আগে নিয়ে নিয়েছে সিদ্ধান্ত, তার জন্য এটা পাস্ট ফর্মে হলো। নেক্সট কোশ্চেন, দ্য কারেন্ট পলিসি অফ ওনারশিপ অ্যান্ড গভর্নেন্স ইন ব্যাঙ্কিং নিডস টু বি রিভিউড আর্জেন্টলি টু কারেক্ট দ্য আউটডেটেড অ্যান্ড ডিস্টর্টেড পলিসিস। তো ভুলটা হচ্ছে নিডস টু বি রিভিউডস, তো এইখানে নিডস এর পরে এস আছে, তো ওই এসটা তুলে দিতে হবে, তাহলে এটা সঠিক হয়ে যাবে, নিড টু বি রিভিউড। নেক্সট, দ্য বাজিট প্রভিশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনিশিয়েটিভ টু প্রমোট হলিস্টিক ডেভেলপমেন্ট অফ বাম্বু। এই কোশ্চেনের ভুলটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনিশিয়েটিভ, এখানে দুইভাবে করা যায়, যদি ওয়ান অফ দ্য বেস্ট ইনিশিয়েটিভ এটার সঙ্গে ঠিক আছে
এজ যুক্ত করে, অথবা ওয়ান অফ দ্য বেস্ট এটা তুলে দিয়ে ম্যানি ইনিশিয়েটিভ এটাও করা যায়, দুইভাবে এখানে করা যায়। তো এখানে ম্যানি ইনিশিয়েটিভ অপশানে নেই, তাই ওয়ান অফ দ্য বেস্ট ইনিশিয়েটিভ এর ইনিশিয়েটিভের সঙ্গে এজ যুক্ত করে সেন্টেন্সটাকে কারেক্ট করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে 21 থেকে 25-এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সেখানে ওই ড্যাশে বসাতে হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এমনভাবে বসাতে হবে গ্রামাটিক্যালি এবং মিনিংফুলিভাবে, যাতে সুইটেবল হয় সেন্টেন্সের সঙ্গে, তাহলেই ওটা হবে। নিচে 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে বেছে নিতে হবে যে কোনো একটা। ইন ইটস সেকেন্ড ইটারেশন দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন বিল ড্যাশ টু হ্যাভ গেইন ফ্রম ইটস টাইম ইন দ্যাট পোর্টাল লাইক এজিং। তো এখানে বলছে ইন ইটস সেকেন্ড ইটারেশন, মানে সেকেন্ড ইটারেশন মানে দ্বিতীয়বার পুনরাবৃত্তি। দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, ন্যাশনাল মেডিকেল কমিশন কী করেছে, বিল করেছে ড্যাশ টু হ্যাভ গেইন ফ্রম ইটস টাইম ইন দ্য বোটল। যেটা এখানে কী হতে পারে, দেখো, শিখ প্রার্থনা করে, প্রার্থনা তো করবেই না, কারণ এখানে তো আমার কী করেছে, পুনরাবৃত্তি করেছে, তা পুনরাবৃত্তি করলে তো এটা তো হতে পারে না। কিন্তু 2 নম্বর সিমস টু হ্যাভ, মনে হয় যেন গেইন করেছে ফ্রম ইটস টাইম, সময় থেকে, ইন দ্য বোটল, বোটলের মধ্যে, লাইক এজিং, বয়সের মতো। এটাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, medical is dash the most noble profession and doctors are respected as those next to God. তো মেডিকেল ড্যাশ একটা নোবেল পেশা, আদর্শ পেশা, যেখানে ডাক্তারদের সম্মান করা হয় ভগবানের পরে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে কনসিডারেট মানে বিবেচনা করা। তাহলে মেডিকেলকে বিবেচনা করা হয় একটা নোবেল প্রফেশন হিসাবে, যেখানে ডাক্তারকে সম্মান করা হয় ভগবানের পরে। নেক্সট কোশ্চেন, যে অ্যানুয়াল পপুলেশন গ্রোথ রেট ইন ইন্ডিয়া, ঠিক আছে, ভারতে বার্ষিক যে জনবিস্ফোরণ মানে জনবৃদ্ধির হার ড্যাশ পার্সেন্ট ইন 2000 ড্যাশ টু অ্যারাউন্ড 1.3% ইন 2011 to 16 from 2.5% ডিউরিং 1971 to 81। তো এখানে বলা হয়েছে যে ভারতের যে পপুলেশন গ্রোথ হচ্ছে সেটা 2011-16 থেকে, ঠিক আছে, 17-21 এর 2.5% হয়েছে, আর 11-16-তে কী হচ্ছে 1.3। তাহলে 17-81-তে বেশি ছিল, 2.5 ছিল পার্সেন্ট, কিন্তু 11-16-তে সেই গ্রোথটা হয়েছে 1.3, তাহলে নিশ্চয়ই কমে গেছে, গ্রোথ হয়নি। তাহলে এখানে রিডিউসড হবে, তাহলে রিডিউসড টু অ্যারাউন্ড 1.3% ইন 2011-16 ফ্রম 2.5% ডিউরিং 1971-81, এটাই সঠিক। নেক্সট, আন্ডার দি এবিসি রুল হোমলেস ডগস মাস্ট বি মেইনটেইন ইন দি প্লেস হোয়ার they were found dash or whether they are abandoned or lost। তো এবিসি রুলে বলা হয়েছে যে হোমলেস ডগদের কী করা হবে, মেইনটেইন করা হবে যেখানে তাদের পাওয়া যায়, অথবা যেখান থেকে তাদের অ্যাবান্ডন্ড যেখানে তাদের পাওয়া যায় অথবা হারিয়ে যায় যেখানে। তো এখানে অপশানটা হবে, সঠিক অপশানটা হবে রিগার্ডলেস মানে নির্বিশেষে বা অগ্রাহ্য করে, এটাই বলা হয় যে অগ্রাহ্য করে কোনো কুকুরকে যেখানে পাওয়া যায় সেখানেই তাদের কী করতে হবে, মেইনটেইন করতে হবে, অথবা যেখানে তাদের হারিয়ে যায় সেটাই। নেক্সট কোশ্চেন, অ্যামং পুয়ার হাউসহোল্ডস এ লার্জ নাম্বার ড্যাশ দেয়ার মেলস মেম্বার টু মাইগ্রেট ওয়ার্স সাম মাইগ্রেট উইথ দেয়ার ফ্যামিলিজ। তো যারা পুয়ার, গরিব যারা, তারা কী করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় যেখানে তাদের পরিবার থাকে। তো এখানে সঠিকটা হবে প্রিফার মানে উল্লেখ করে, লার্জ নাম্বার প্রিফার দ্য মেল মেম্বার, ঠিক আছে, যে পুরুষ সদস্য আছে তারা মাইগ্রেট করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কাজের খোঁজে বা যে কোনো জীবিকার জন্য, এটাই বলা হয়। তো এটা প্রিফারটা সঠিক হয়। তারপরে ডিরেকশান দিয়েছে আবার 26 থেকে 30। এখানে 6টা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জিং করতে হবে, মানে কোন সেন্টেন্সের পরে কোনটা হবে সেটা অ্যারেঞ্জিং করে এই 4টে কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। তো চলো আমি খুব শর্টলি এই অ্যারেঞ্জিংটা পড়ে নিই। বলছে এ, ইফ
এনাফ ক্রিস্টাল স্টিক টুগেদার দে উইল বিকাম হেভি এনাফ টু ফল টু দ্য গ্রাউন্ড। যদি ক্রিস্টাল স্টিক যদি একসাথে হয়ে যায়, ক্রিস্টাল স্টিক মানে তোমার ওই কাঁচ হতে পারে অথবা বরফের যে টুকরোগুলো হয় এগুলো ক্রিস্টাল টাইপের, চকচকে করে, চকচকে দেখতে, এগুলোকেই ক্রিস্টাল বলা হয় মেইনলি। তো ক্রিস্টাল স্টিকগুলো কী করবে, একসাথে হয়ে গেলে তারা খুব ভারী হয়ে যায়, মানে মাটিতে পড়তে। বিতে আফটার দ্য ফর্মেশন অফ স্নোফ্লেক, তো স্নোফ্লেক ফর্মেশন করার পর মানে তৈরি হওয়ার পর, স্নোফ্লেক মানে তুষারকণা, তুষারকণা তৈরি হওয়ার পর অ্যানি অফ টু অলরেডি ডিসক্রাইব, যেখানে দুটো অলরেডি বলা আছে, প্রিসিপিটেশন ফলস অ্যাজ স্নো হোয়েন দ্য ইয়ার টেম্পারেচার ইজ বিলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড, তুষারপাত হয় যখন 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা থাকে। তারপরে সি, স্নোফ্লেক দ্যাট ডিসেন্ট থ্রো ময়েস্ট এয়ার দ্যাট ইজ জেনারেলি স্লাইটলি ওয়ার্মার দ্যান 0 ডিগ্রি সেন্টিগ্রেড উইল মেল্ট অ্যারাউন্ড দ্য এজ অ্যান্ড স্টিক টুগেদার টু প্রডিউসড বিগ ফ্লেক। তো স্নোফ্লেক মানে তুষারকণা যেগুলো পতন হয় ময়েস্ট এয়ারের মধ্য দিয়ে, তখন কি স্লাইটলি ওয়ার্মার হয় এয়ারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের তুলনায়, তখন ওর ধারগুলো গলে যায়, কিনারাগুলো গলে কী হয়, একটা বড় ফ্লেক তৈরি করে। স্নো ডি নাম্বার, স্নো ফর্ম হোয়েন টিনি আইস ক্রিস্টাল ইন ক্লাউডস স্টিক টুগেদার টু বিকেম স্নোফ্লেক্স। তো স্নো ফর্ম করে যখন টিনি আইস ক্রিস্টাল মানে খুব ক্ষুদ্র বরফের কণাগুলো কী করে, ক্লাউডের মধ্যে একসাথে হয়ে তুষার কণা তৈরি করে। হোয়াটস ই নাম্বার বলছে, হোয়ার স্নোফ্লেক দ্যাট ফল থ্রো কোল্ড ড্রাই এয়ার প্রডিউস পাউডারি স্নো দ্যাট ডাজ নট স্টিক টুগেদার, যেখানে স্নোফ্লেক কী করে পরে ঠান্ডা এবং শুকনো বাতাসের মধ্যে দিয়ে, সেখানে কী হয়, বরফগুলো পাউডারের মতো হয়, আর তারা কী হয় কখনোই একসাথে হয় না, কারণ ওর ধারগুলো গলে যায় না, কারণ ওর জন্যই। আর এফ কোশ্চেন বলছে, মানে এফ সেন্টেন্সটা, স্নো ইজ ডিফাইন্ড অ্যাজ solid precipitation which occur in a variety of minute ice crystal at temperature well below 0 degree centigrade but as a larger snowflakes at temperature near 0 degree centigrade। তো তুষার একে ডিফাইন করা হয় সলিড প্রিসিপিটেশন হিসাবে। তো তুষার মানে তুষারকণা বা বরফকে সলিড প্রিসিপিটেশনে, সলিড মানে কঠিন তুষারপাতে বর্ণনা করা হয়, যেটা ঘটে খুবই সূক্ষ্ম আইস মানে বরফের কণার মধ্যে, যার টেম্পারেচার থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, কিন্তু বড় যে তুষার কণাগুলো সেগুলো তাপমাত্রা কাছাকাছি প্রায় 0 ডিগ্রি থাকে। এটাই 4টে কোশ্চেন, এই 6টা সেন্টেন্স। এই 6টা সেন্টেন্সের মধ্যে কোনটা আগে কোনটা পরে এটা অ্যারেঞ্জিং করে নিতে হবে। তা দেখো, প্রথম আমি বলে দিচ্ছি মুখেই, তো প্রথম এই সেন্টেন্সটা আগে আসে এফটা, যেমন স্নো ইজ ডিফাইন্ড মানে স্নো এর বর্ণনা দিচ্ছে কীভাবে স্নো হয়, ঠিক আছে, তাপমাত্রা কত থেকে, তাহলে মানে স্নো এর ডেফিনেশন দেওয়া হচ্ছে এফ নাম্বার সেন্টেন্সে, তো এটাই প্রথমে হবে। তারপরে ডি নাম্বার হবে, কারণ স্নো ফর্ম কীভাবে, প্রথমে তোমার স্নোর ডেফিনেশন দেওয়া হলো, মানে বরফের ডেফিনেশন দেওয়া হলো। তারপরে ডি নাম্বার সেন্টেন্সে বলা হচ্ছে যে স্নো কীভাবে তৈরি হয়, তাহলে এটা হতে পারে ডি নম্বরে। তারপরে 3 নম্বরে হবে এতে কি বলছে, এ বলছে যে যখন মানে তুষার পড়ছে তখন ক্রিস্টালগুলো একসাথে হয়ে বড় আকার ধারণ করে, তাহলে ফর্ম করলো। আর এখানে তারপরে পতনের সময় কীরকম বিহেভিয়ার করে সেটা বলা হয়েছে। তারপর 3 নম্বরের পরে 4 নম্বরে সি এখানে কি বলছে যে স্নোফ্লেক 3 নম্বরে মানে একসাথে হলো, 4 নম্বরে যখন ডিসেন্ট মানে নিচে নেমে আসে তখন কি হয়, স্লাইডলি ওয়ার্মার হয়। এটাই পারফেক্ট মানে সিকোয়েন্স হয়, ঠিক আছে। তারপরে 5 নম্বরে থাকবে হোয়াইট স্নোফ্লেক দ্যাট ফলস থ্রো কোল্ড, তার মানে 4 নম্বরে তোমার স্নোফ্লেক এখানে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসছে। তারপরেও নম্বরেও এই স্নোফ্লেক ফল থ্রো কোল্ড এয়ার, এটাই মানে বর্ণনা করছে। তো এটা 5 নম্বরে একদম পারফেক্টভাবে এটার পজিশন। আর 6 নম্বরে থাকছে বি, ঠিক আছে, এটাই 6 নম্বরে, কারণ স্নোফ্লেক্স
কীভাবে ফরমেশন করা হয়, যেটা অলরেডি টু ডেসক্রাইব, দুটো অলরেডি বর্ণনা করা আছে। একটা বর্ণনা করা আছে এই একটা এজ গোলে স্নোফ্লেক মানে স্নো এজ গোলে একটা মানে মেল্ট করে স্নো মেল্ট করে, আরেকটা ওই 0°C বিলো টেম্পারেচারে স্নো। তো এটা বলা আছে অলরেডি, তাহলে এটাই আমার 6 নম্বরে 6 নম্বর পজিশন এটা হবে। তো এটাই, যদি বুঝতে পারো তো ভালো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে কথা ক্লিয়ার আসছে কি না আমার। তো বোঝা গেল এই 6টা সেন্টেন্স কীভাবে এখানে আসলো, এটা কীভাবে অ্যারেঞ্জিং করা হলো, কোনটার মিনিং কোনটা মিনিং অনুযায়ী এটাকে সাজাতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। তো নেক্সট কোশ্চেন বলা হলো যে হোয়াট শুড বি দ্য 5th সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। তো 5 নম্বর সেন্টেন্সটা কী হবে রিঅ্যারেঞ্জমেন্ট করার পর। তো আমার 5 নম্বর সেন্টেন্স আমি আগেই বলে দিয়েছি ই, তো ইটাই 5 নম্বর হবে। হোয়াট শুড বি দ্য সেকেন্ড সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জ, দ্বিতীয় সেন্টেন্সটা কী হবে, দ্বিতীয় সেন্টেন্সটা ডি হবে। তারপরে হোয়াট শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট, ফার্স্ট সেন্টেন্সটা এফ হবে, যেটা লাস্টে আসে সেটাই ফার্স্টে হবে। অ্যান্ড নেক্সট কোশ্চেন হোয়াট শুড বি দ্য ফোর্থ সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স হবে সি। তো আমি সিম্পলি সেন্টেন্সটাকে খুব তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। দিস ইয়ার আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পুরো নাম, হ্যাজ ড্যাশ দ্য ইন্টারেস্ট রেট ইজ চার্জেস the borrowing banks by 50 basis point from 7% to 6.5% and dash commercial the borrowing banks by 50 basis points from 7% to 6.5% and dash commercial bank have largely resisted passing this benefit on their borrowers. Lower interest rates are important to dash consumption and investment and therefore economic growth. In the first monetary policy meeting of the financial year 2019-20, the RBI dash that is may not be inclined to further interest rate reduction without appropriate rate action by the banks. তো প্রথম এটা একটু বাংলা করে দিই। দিস ইয়ার এই বছর আরবিআই হ্যাজ ড্যাশ মানে করেছে, হ্যাজ ড্যাশ ইন্টারেস্ট রেট ইট চার্জ, তো ইন্টারেস্ট রেট চার্জ করেছে দ্য বরোয়িং ব্যাঙ্ক বাই 50 বেসিক পয়েন্ট, তো বেসিক 50 বেসিক পয়েন্ট এর অনুযায়ী আরবিআই ইন্টারেস্ট রেট চার্জ করেছে 7% থেকে 6.5%। অ্যান্ড ড্যাশ এবং আবার ড্যাশ করেছে। আচ্ছা, কমার্শিয়াল ব্যাঙ্কস হ্যাভ লিগালি রেসিস্টেড পাসিং দিস বেনিফিটস, আর যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আছে সেটা মানে অনেক বেশি পরিমাণে মানে বাধা দিচ্ছে পাসিং দিস বেনিফিট, এই বেনিফিটটা পাস করতে অন দেয়ার বরোয়ার্স, তাদের যে ঋণ গ্রহীতারা আছে তাদের। লোয়ার ইন্টারেস্ট রেটস আর ইম্পর্টেন্ট টু ড্যাশ কনজামশন, যদি লোয়ার ইন্টারেস্ট রেট কম থাকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ হবে ড্যাশ কনজামশন, ড্যাশের কি মানে গ্রাহক, অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্ট করার জন্য, অ্যান্ড দেয়ার ফর ইকোনমিক গ্রোথ, এবং কি অর্থনৈতিক গ্রোথ হবে। ইন দি ফার্স্ট মনিটারি পলিসি, প্রথম মনিটারি পলিসিতে অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, ওই ফিনান্সিয়াল বছরে 19-20 যে ফিনান্সিয়াল বছরে সেখানে মনিটারি পলিসি মিটিং করেছিল। The RBI dash that it may not be inclined to further interest rate reduction without appropriate rate action by the bank. তো আরবিআই যেখানে কী করেছে ইন্টারেস্ট রেট আরও কমিয়ে দিয়েছে উইদাউট কোনো রকম অ্যাপ্রোপ্রিয়েট রেট, মানে ব্যাংকের অ্যাপ্রোপ্রিয়েট সঠিক রেট না জেনেই আরও কমিয়ে দিয়েছে। তো প্রথম এই যে মানে প্রথম ড্যাশটা হবে দিস ইয়ার আরবিআই হ্যাজ কাট দ্য ইন্টারেস্ট রেট ইট চার্জেস দ্য বরোয়িং ব্যাঙ্কস বাই 15, তাহলে এখানে আরবিআই কী করেছে কাট করেছে, কী করেছে চার্জ ইন্টারেস্ট রেট কাট করেছে। নেক্সট কী বলছে, নেক্সট 35-এ বলছে বাই 50 বেসিস পয়েন্টস ফ্রম 7% to 6.5% অ্যান্ড এখানে সঠিক হবে ইয়েট কমার্শিয়াল, মানে এখনও কমার্শিয়াল ব্যাঙ্ক হ্যাভ লার্জলি রেসিস্টেন্ট, অনেক বেশি পরিমাণে কী দিচ্ছে বাধা দিচ্ছে, এটা এখনও অনেক কমার্শিয়াল ব্যাঙ্ক বাধা দিচ্ছে। তারপরে বলছে লোয়ার ইন্টারেস্ট রেট আর ইম্পর্টেন্ট টু ইনক্রিজ, তো লোয়ার যে ইন্টারেস্ট রেট এটা খুবই গুরুত্বপূর্ণ, টু ইনক্রিজ বাড়ানোর খুবই গুরুত্বপূর্ণ, কনজামশান অ্যান্ড ইনভেস্টমেন্ট, কনজামশান এবং ইনভেস্টমেন্টের জন্য ইন্টারেস্ট রেট বাড়ানো প্রয়োজন, এটা এখানে বলছে। আর নেক্সট দ্য আরবিআই
দ্যাট ড্যাশ দ্যাট ইট মে নট বি ইনক্লাইড টু ফার্দার, তো এখানে হবে সিগনালড, তো আরবিআই সিগনাল দ্যাট ইট মে নট বি ইনক্লাইড টু দেয়ার ফার্দার ইন্টারেস্ট রেট, যে ইন্টারেস্ট রেট আরও যাতে কমানো যায় তার কোনো সিগনালটি দিচ্ছে না আরবিআই। তো এখানে 34-এর এই অপশানগুলো ছিল, তার মধ্যে কাট হয়েছে। 35-এ এই অপশানগুলো ছিল, তার মধ্যে ইয়েট অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আর 36-এ এখানে ইনক্রিজটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। 37-এ এখানে সিগনালটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরে এখানে আরেকটা দিয়েছে যে 38 থেকে 40 এই সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলো গ্রামেটিক্যালি কারেক্ট কি না, যেটা কারেক্ট সেটাকে চুজ করতে বলছে। তো আমি ডাইরেক্টলি এখানে গ্রামেটিক্যালি সঠিক যেটা আছে সেটা আমি পড়ে নিচ্ছি, এটাই আনসার হবে। দ্য স্টেট অফ হিস অ্যাফেয়ার্স ওয়াজ সাচ অ্যাজ টু কজ অ্যানেক্সিটি টু হিস ক্রেডিটর্স, এটাই সঠিক হবে, কারণ এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সঠিকভাবে মেনটেন করেছে। নেক্সট বলছে 4 নম্বরটা সঠিক, ক্যান নট ওয়ান ডু হোয়াট ওয়ান লাইকস উইথ ওয়ানস ওন, এটাই সঠিক। নেক্সট, নাইদার দ্য কিং নর হিস মিনিস্টার্স ডিজায়ার ওয়ার, ঠিক আছে, এটা সঠিক হবে।